ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন প্রফুল্ল রায়ের লেখা গহন গোপন। প্রতি বছর সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের গোড়ায় কলকাতা থেকে বেরিয়ে পড়ে দ্বীপে। এবারও তার হেরফের হয়। সবে অক্টোবর পড়েছে। বাংলা ক্যালেন্ডারে এটা আশ্বিন মাস। কলকাতার বাতাসে এখন পুজো পুজো গন্ধ। শহরের রাস্তায় রাস্তায় আর পার্কে পার্কে প্যান্ডেল বাঁধা চলছে পূর্ণোদ্যম। আর কয়েকদিনের মধ্যে দর্শভূজা বাপের বাড়ি আসবে। বিশ্বব্রহ্মাণ্ডের তাবৎ বাঙালির সবচেয়ে বড় পার্বণও দীপেনকে কলকাতায় ধরে রাখতে পারেন। মাঝখানে 3টে বছর বাদ দিলে কোনোবার সে গেছে ঈশ্বরের আপন দেশ কেরালায়, কোনোবার রাজস্থানে, কোনোবার অমরকণ্টকে বা গোয়ার সমুদ্র সৈকতে। 10 পা হাঁটলেই ফুরিয়ে যাবে। ভারত তো এখন একরত্তি দেশ নয়, এ প্রায় এক মহাদেশ। দীপেনের বয়স যখন 21 কি 22, তখন থেকে বছরের এই সময়টায় তার ভারত ভ্রমণ চলছে। এবছরে সে এসেছে কাশ্মীর, এই নিয়ে 3 বার। কলকাতা থেকে জেট এয়ারের উড়ানে দিল্লি, সেখান থেকে কানেক্টিং ফ্লাইটে শ্রীনগর। শ্রীনগরে দুরাত কাটিয়ে 3 দিন হলো দীপেন এসেছে পেহেলগাঁও। উঠেছে লিডার নদীর ধারে ছোটখাটো একটা হোটেল। সারা ভারতভূমি জুড়ে যেখানে যত টুরিস্ট স্পট রয়েছে প্রায় সবই চষে ফেলেছে দ্বীপে। যেখানে সে একবার যায় সেখানে 2 বার তার পা পড়ে না। কিন্তু কাশ্মীর তার কাছে ভেরি ভেরি স্পেশাল। ভূস্বর্গকে এমনি এমনি বলে, তাই এখানে 3 বার। দুপুরে খাওয়া দাওয়া চুকিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়েছিল দ্বীপে। লিডার নদীর পাশ দিয়ে মসৃণ পাহাড়ি রাস্তাটা কোথাও সামান্য উঁচু, কোথাও সামান্য নিচু। স্বচ্ছন্দে হাঁটা যায়। পাহাড়ি পথ বলে হাঁফ ধরে। দীপেনের বয়স 50 পেরোয়নি, কিন্তু এর মধ্যেই সারা শরীর জুড়ে ভাঙন ধরেছে। চোখের তলায় কালচে ছোপ, গাল বসা, গায়ের চামড়া কুচকে মুচকে গেছে, কপালে ভাঁজ। হাতের শিরাগুলো বড় বেশি প্রকট। অদৃশ্য ঘুনপোকারা রক্তে মাংসে ঘাঁটি গেড়ে ধ্বংসের কাজ অনেকটাই শেষ করে ফেলেছে। তার পরনে 7-8 বছরের পুরনো গরম ট্রাউজার, শার্ট, সোয়েটার, কোট, মাথায় উলের টুপি। স্বাস্থ্য যখন টান টান মজবুত ছিল, শীতের এই পোশাক চমৎকার মানিয়ে যেত। কিন্তু এখন খয়াটে শীর্ণ দেহে সেগুলো ঝলঝল করে। শরীর শুকিয়ে গেছে, কিন্তু কোট প্যান্টগুলোর মাপ তো পাল্লা দিয়ে ছোট হয়ে যায়নি, তাই ভীষণ বেখাপ্পা দেখায়। পা থেকে মাথা অব্দি এত যে ভাঙচুর, তবু বোঝা যায় একসময় সে বেশ সুপুরুষ ছিল। পেহেলগাঁওয়ের রাস্তাটা ধরে হাঁটছিল দ্বীপে। তার কোনো গন্তব্য নেই, শুধুই লক্ষ্যহীন হাঁটা। কলকাতায় এবছর অক্টোবরের গোড়াতেও বেশ গরম রয়েছে, কিন্তু কাশ্মীরে এর মধ্যেই কনকনে হাওয়া দিচ্ছে। হিম ঋতুটা যে এখন থেকে ঝাঁকিয়ে পড়তে শুরু করেছে সেটা টের পাওয়া যাচ্ছে। ভর দুপুরে রোদের উষ্ণতা গায়ে মেখে হাঁটতে ভালোই লাগছে দীপেনের। রাস্তায় প্রচুর মানুষজন, বোঝা যাচ্ছে এরা সব টুরিস্ট। আগের বছর 2 জঙ্গি হামলার জন্য টুরিস্টরা আসছিল না। এবছর পরিবেশ খুব শান্ত, গুলিগোলা, ঝামেলা ঝঞ্ঝাট নেই। পর্যটকরা তাই হাঁপিয়ে পড়েছে। চারপাশ থেকে অবিরল কলকলানি কানে আসছে। গুজরাটি, মারাঠি, হিন্দি, ওড়িয়া এসব তো আছেই, তবে সব ছাপিয়ে বাংলাটাই বেশি শোনা যাচ্ছে। বাঙালি এক জাত বটে, পায়ের তলায় তাদের সর্ষে। ছুটি পেলে তো ভালোই, নইলে ছুটি নিয়ে লটবহর কাঁধে চাপিয়ে বেরিয়ে পড়ল। বিশ্বব্রহ্মাণ্ডের যেখানেই যাও, তা জোহানসেনবার্গে হোক বা টোকিও, গ্লাসগো, পাপুয়া নিউ গিনি, হাওয়াই বা লিসবন, সর্বত্র কম করে 10-20টা বঙ্গবাসীর দর্শন মিলবে। তাছাড়া নিজেদের বিশাল ইনক্রেডিবল ইন্ডিয়া তো আছে। দীপেনের ডান পাশে লিডার নদী, তার পারে অনেকটা গ্যাপ দিয়ে বেশ কটা হোটেল। নদীটা আর কত দূরে? খুব বেশি হলে 40-45 ফিট। হোটেলগুলোর মধ্যে অনেকটা করে ফাঁক থাকায় রাস্তা থেকে নদীটা স্পষ্ট দেখা যাচ্ছে। কাঁচের মতো স্বচ্ছ,
অগভীর জলাধারটির নিচের অজস্র নুড়ি, পাথরের টুকরো এবং বালুকণাগুলোকেও বুঝি বা গুনে নেওয়া যায়। নুড়ি টুড়িতে ধাক্কা খেতে খেতে ঝুমঝুম আওয়াজ তুলে বয়ে চলেছে। দিনরাত একই সিম্ফনি। দ্বীপেনের বাঁ পাশেও ছোট পাহাড়, তার নিচের দিকে রাস্তা ঘেঁষে লাইন দিয়ে কাশ্মীরি শাল, সোয়েটার আর অজস্র কাশ্মীরি হ্যান্ডিক্রাফটের দোকান, শোরুম। ওপরের দিকে নানা ধরনের বাংলো, বেশিরভাগই কাঠের তৈরি। পিকচার পোস্টকার্ডে যেমনটা দেখা যায় অনেকটা সেই রকম। নদীর দিকে চোখ রেখে অন্যমনস্কর মতো পা ফেলছিল দ্বীপে। নানা এলোমেলো চিন্তা আর হতাশা উড়ো মেঘের মতো মাথায় ঢুকে যাচ্ছে। 3 মাস সে পেহেলগাঁও এল। খুব ইচ্ছা ছিল লিডার নদী অনেক দূরে, যেখানে বাঘ ঘুরে চলে গেছে, সেখানে জম্মু ও কাশ্মীর গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের যে লগ কেবিনগুলো আছে তার একটাই কটা দিন কাটাবে। নদী থেকে ট্রাউট মাছ ধরবে, তাছাড়া চন্দনওয়ারি হয়ে অমরনাথ যাবে। কিন্তু কোনোটাই হয়নি বা হবেও না, কেননা ব্যাংকের সুদের উপর ভরসা করে সে কোনো রকমে টিকে আছে। ব্যাংক যেভাবে 2-4 মাস পর পর ইন্টারেস্ট কমাচ্ছে, তাতে কিন্তু হঠাৎ কে যেন ডেকে উঠল, আঙ্কেল আঙ্কেল। ভাবনাগুলো ছত্রখান হয়ে গেল দ্বীপেনের। পরক্ষণে খেয়াল হলো কে ডাকবে তাকে। এখানে তো কেউ চেনে না। রীতিমতো চমকেই উঠল সে। কি ভেবে পিছনে ফিরে তাকাতেই দেখলো একটি 9-10 বছরের ছেলে তার দিকে তাকিয়ে আছে। টকটকে গায়ের রং, সারল্যে ভরা নিষ্পাপ মুখ, পরনে খুব দামি শীতের পোশাক। দেখা মাত্র আন্দাজ করা যায় সোসাইটির উঁচু স্তরের কোনো বাঙালি কি, ঠিক বোঝা যাচ্ছে না। চারিদিকে ইন্ডিয়ার নানা রাজ্য থেকে আসা টুরিস্টরা তাদের মাতৃভাষায় কড়কড় করে যাচ্ছে। নিজের অজান্তে বাংলাতেই জিজ্ঞেস করলো দীপেন, তুমি কি আমাকে ডাকছিলে? আস্তে আস্তে মাথা নাড়ল ছেলেটি। দীপেনের মনে যে ধোঁয়াটে ভাবটা ছিল কেটে গেল। ছেলেটি বাঙালি। সে জানতে চাইল, আমাকে কিছু বলবে? উৎসুক চোখে তাকিয়ে রইল দীপেন। ছেলেটি বলল, আমার বাবা বলেছিল কাশ্মীরে এই সময় বরফ পড়ে। ওই যে পাহাড়টার মাথায় সাদা মতো দেখা যাচ্ছে, ওটা কি বরফ? লিডার নদীর ওপারে যে ছোট পাহাড়টা রয়েছে তার পিছন দিক থেকে পরপর অনেক পাহাড়। সবচেয়ে উঁচু পাহাড়টার দিকে আঙুল বাড়িয়ে দিয়ে ছেলেটি বলল, ওই যে ওটা। এই ছোট ছেলেটির মতো তার চোখের দৃষ্টি অত সতেজ নয়। 60-70 ফিট দূরের জিনিস কেমন যেন ঘোলাটে ঘোলাটে মনে হয়। দূর পাহাড়ের মাথায় অক্টোবরের শুরুতেই বরফ পড়েছে কিনা তা নিয়ে দীপেন ভাবছে না, সেদিকে তাকাচ্ছেও না। একা একটি ছেলের সঙ্গে কেউ নেই। আচমকা কোত্থেকে এসে হাজির হলেও বোঝা যাচ্ছে না। ভেতরে ভেতরে তার জন্য উৎকণ্ঠা হচ্ছিল। জিজ্ঞেস করল, তোমার নাম কি? দাদু দিদা বাবা মা বলে তাতা। ভালো নাম একটা আছে, সমৃদ্ধ ব্যানার্জি। বলেই তার পুরনো প্রশ্নেই চলে গেল, বললে না তো ওটা বরফ কিনা? বলো বলো প্লিজ। তাতানের গলার স্বরটি ভারী মিষ্টি, পাখির ডাকের মতো সুরে। ছেলেটা মিশুকে তো বটেই, বেশ আদুরে ধরনের। তার মাথায় বরফ ঢুকেছে, সেটি না জানা অব্দি স্বস্তি নেই। দীপেন বলল, তোমাকে একা দেখছি, কার সঙ্গে পেহেলগাঁও এসেছো? মা বাবার সঙ্গে। বলো না আঙ্কেল। কোথায় তোমার মা বাবা? যেখানে দীপেনরা দাঁড়িয়ে আছে সেখান থেকে পেছন দিকে বরাবর অনেক দূরে তাকালে বেশ কটা উইলো আর ওক গাছের চটনা। সেদিকে হাত বাড়িয়ে তাতান বলল, ওখানে ঘোড়াওয়ালারা আছে না, মা বাবা তাদের সঙ্গে কথা বলছে। এই এলাকার নারী নক্ষত্র দীপেনের চান। দূরের ওই গাছগুলোর তলায় ঘোড়াওয়ালাদের ঘাট। 2 রকমের ঘোড়া নিয়ে ওরা সেখানে দাঁড়িয়ে থাকে, টকবগে বড় ঘোড়া আর টাকটু। হর্স রাইডের জন্য টুরিস্টরা ওদের ঘোড়া ভাড়া নেয়।
যাদের বয়স বেশি তাদের জন্য বড় ঘোড়া, ছোটদের চড়ানো হয় টাকটুকে। দীপেন আন্দাজ করে নিল তাতানের মা বাবা ওখানে যখন ঘোড়াওয়ালাদের সঙ্গে হর্স রাইডের ভাড়া নিয়ে কথা বলছেন, সেই ফাঁকে তাতান এদিকে চলে এসেছে। দীপেন জিজ্ঞেস করল, এখানে যে আসবে মা বাবাকে কি বলেছ? শব্দহীন হাসিতে সারা মুখ ভরে গেল তাতানের। চোখ দুটো প্রায় বুজে গেছে। আস্তে আস্তে মাথাটা এধার থেকে ওধারে নাড়তে লাগলো সে। তার মানে না বলেই চলে এসেছে তাতান। তার আধবোঝা চোখ থেকে দুষ্টুমির একটা ঝলক বেরিয়ে এলো। না, যতটা সরল দেবশিশু মনে হয়েছিল আদপেই সে তা না। দীপেন বলল, এই যে তুমি হুট করে চলে এলে, মা বাবা ভাববেন না? ঘাড় কাত করে তাতান বলল, ভাববে তো। তাহলে এভাবে চলে এলে কেন? ইচ্ছে হলো যে। এই ছেলের ইচ্ছের তালিকাটা কতখানি লম্বা ভাবতে চেষ্টা করে দীপেন বলল, মাঝে মাঝে এরকম না বলে কোথাও চলে যাও নাকি? যাই তো। তারপর? চোখ মুখে সেই দুষ্টু হাসিটা লেগেই আছে তাতানের। ডান হাতটা তুলে মায়ের কায়দাটা দেখিয়ে দিল সে। চোখ গোলাকার হয়ে গেল দীপেন। তাতান ব্যক্তিটি যে সামান্য নন সেটা তার চোখ মুখের ভাবভঙ্গি, হাত তুলে প্রহারের মুদ্রা ফুটিয়ে তোলার কারিগরি দেখেই টের পাওয়া যাচ্ছে। মজাও লাগছিল দীপেন। সেই সঙ্গে ভাবছিল, ছেলেটা মা বাপকে একেবারে থুরকি নাচন নাচিয়ে ছাড়ে। বলল, কে তোমাকে বেশি মারেন? কে আবার মা, মারতে মারতে পিঠের ছাল তুলে ফেলে। আর বাবা? বাবা মারে না, একটুখানি বকাবকি করে। মা যখন মারতে শুরু করে, বাবা বাড়িতে থাকলে আমাকে টেনে একটা ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মা আর আমাকে ধরতে পারে না। বাইরে দাঁড়িয়ে বাবার উপর খুব রাগারাগি করে, চেঁচায় আর বলে আমাকে আদর দিয়ে বাবা মাথায় তুলেছে। বোঝা যাচ্ছে শাসন যেটুকু করেন তাতানের মাই। ওর বাবা রীতিমতো আশকারাই দেন। দীপেন বলল, আর এখানে দাঁড়িয়ে থেকো না, মা বাবা নিশ্চয়ই খুব খোঁজাখুঁজি করছেন। চলো তোমাকে পৌঁছে দিয়ে আস। এক্ষুনি যাবার তেমন ইচ্ছা ছিল না তাতার, তবে আপত্তি করল। আচ্ছা চলো। ঘোড়াওয়ালাদের ঘাটটার দিকে এগিয়ে চলল দুজন। পাশাপাশি হাঁটতে হাঁটতে দীপেন জিজ্ঞেস করে, তোমরা কোথায় থাকো? কলকাতায়। তোমরা ক ভাই বোন? আমি একলা। কোন স্কুলে পড়ো? সেন্ট জেভিয়ার্স। বাহ, ওটা তো ভেরি ফেমাস স্কুল। কোন ক্লাস? 4। বেশ কয়েক বছর দীপেনের শরীরের মতো জীবনটাও আগাগোড়া তছনছ হয়ে গেছে। তার একটা ফ্যামিলি লাইফও ছিল, সেটা খেটে খুঁটে ধ্বংসস্তূপ। একটি আধবুড়ো কাজের লোক এসে ঘরদোর সাফ করা, বাজারে যাওয়া, জামা কাপড় কাচা, রান্না বান্না এসব করে দিয়ে চলে যায়। বিশ্বব্রহ্মাণ্ডে সে একেবারে একা। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব কেউ তার ত্রিসীমানায় ঘেঁষে। দূষিত বজ্র পদার্থের মতো সে একধারে পড়ে থাকে। তার উপর একটা মরণ রোগ বাঁধিয়েছে, সেটা নিঃশব্দে তার শরীরের শ্বাস কুড়ে কুড়ে খেয়ে চলেছে। কাজের লোক বলাইকে বাদ দিলে কথা বলার প্রায় কেউ নেই তার। বহুদূরের পেহেলগাঁওয়ের রাস্তায় হঠাৎই তাতার নিজের থেকে এসে ভাব জমিয়েছে। ভারী মিষ্টি, একটু একটু দুষ্ট এই ছেলেটার সঙ্গ কি যে ভালো লাগছে দীপেনের। দীপেনের নুয়ে পড়া খাওয়াটে শরীরের অনন্তকাল আগের তার যুবা বয়সের খানিকটা এনার্জি যেন ফিরে এসেছে। তাতান, তার মা বাবা, তাদের বাড়ির অন্য লোকজন সম্বন্ধে খুব কৌতূহল হচ্ছিল দীপেন। কে জিজ্ঞেস করতে যাচ্ছিল, হঠাৎ দূর থেকে কোনো মহিলার তীব্র চকিত কণ্ঠস্বর ভেসে এল, ওই তো তাতান, ওই যে। চমকে সেদিকে তাকাতেই দীপেনের চোখে পড়ল একজন সুন্দরী মহিলা, দামি শাড়ির ওপর গরম লেডিস কোট পরা। তার সঙ্গে একজন ভারী সুদর্শন মাঝবয়সী ভদ্রলোক, পরনে ট্রাউজার, শার্টের ওপর ফুল স্লিভ,
পুল ওভারভিরের ভেতর দিয়ে লম্বা লম্বা পা ফেলে প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে। দীপেনরা দাঁড়িয়ে পড়েছে। পাশ থেকে তাতান নিচু গলায় বলল, আমার মা আর বাবা। মাত্র কয়েক লহর পুরুষ এবং মহিলাটি কাছে চলে এলো। পুরুষটি অর্থাৎ তাতানের বাবা ছেলের দিকে তাকিয়ে বলল, তোমাকে নিয়ে আর পারা যায় না তাতান, তুমি আমাদের পাগল করে ছাড়বে। বলতে বলতেই তার চোখ এসে পড়ল দীপেনের ওপর। আপনার সঙ্গে আমাদের ছেলে, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। দীপেন বলল, আমি একজন ট্যুরিস্ট, আপনাদের ছেলে নিজেই এসে আমার সঙ্গে আলাপ করেছে। তারপর তাদের মধ্যে যা যা কথা হয়েছে সব জানিয়ে বলতে লাগলো, আপনারা কোথায় আছেন শুনে নিয়ে আপনাদের কাছে ওকে পৌঁছে দিতে যাচ্ছিলাম। ভালোই হলো রাস্তাতে দেখা হয়ে গেল। অনেক দূরে একটা পাহাড়ের সাদা পিক দেখে বারবার জিজ্ঞেস করছিল ওখানে বরফ পড়েছে কি। আমারই দোষ, বলেছিলাম এর মধ্যে কাশ্মীরে বরফ পড়ে, সেটাই ওর মাথায় ঢুকে গেছে। বরফ বরফ করে অস্থির করে তুলছি। আমরা হর্স রাইডের জন্য ঘোড়া ঠিক করছিলাম, কখন এদিকে চলে এসেছে প্রথমটায় টের পাইনি। তারপর খোঁজাখুঁজি শুরু করলাম। কপাল ভালো আপনার মতো একজন ভদ্রলোকের কাছে ছেলেটা গিয়েছি। দীপেন জিজ্ঞেস করল, আপনাদের না বলে এরকম বেরিয়ে পড়ে নাকি? মাঝে মাঝে মাথায় একটা কিছু চাপলেই হলো। দেশটা বদমাস, খুনি, কিডন্যাপারে ভরে গেছে। ভদ্রলোক আর কটা, কোন দিন যে কার পাল্লায় পড়বে। সবসময় ছেলেটাকে নিয়ে আমাদের টেনশনে থাকতে হয়। আপনি যা করলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। একটু বিব্রতভাবে হাসল দীপে। না না, ধন্যবাদ পাওয়ার মতো তেমন কিছু কিন্তু করিনি। কি করেছেন সেটা আমি জানি। ওদিকে মহিলাটি আগুন চোখে তাতানের দিকে তাকিয়েছিল। চাপা গনগনি গলায় সে বলছিল, অবাধ্য বাজি ছেলে, একেবারে জ্বালিয়ে মারবো। আজ তোমার কি হাল করে দেখো, হাড় মাংস আলাদা করে ছাড়বো। এসো এদিকে। তাতান অপরাধী অপরাধী মুখ করে ঠোঁট টিপে মায়ের দিকে মিটিমিটি তাকাতে তাকাতে এক দৌড়ে তার বাবার ঘা ঘেঁষে গিয়ে দাঁড়াল। দীপেন আন্দাজ করল এই ঘোর সংকটে বাবাই তার একমাত্র রক্ষাকর্তা। তাতানের বাবা দীপেনের দিকে তাকিয়েই ছিল। বলল, আপনি আমাদের এত বড় একটা উপকার করলেন, কিন্তু পরিচয় তো হলো না। আমার নাম সুকান্ত ব্যানার্জি, ডাক্তারি করি, আর ইনি সমিতা আমার স্ত্রী। একটি মিশনারি স্কুলে হিস্ট্রি পড়া। বলেই হাত জোর করল। এতক্ষণ ডক্টর সুকান্ত ব্যানার্জি আর তাতানকে নিয়ে ব্যস্ত ছিল দীপেন। মহিলাটি অর্থাৎ সমিতাকে সেভাবে লক্ষ্য করে। সমিতা নামটা তার কানে খট করে লেগেছিল, কিন্তু কোটি কোটি বাঙালির মধ্যে সমিতা কি একজন? হাজার হাজার সমিতা রয়েছে। হাত জোর করে মহিলার দিকে ভালো করে তাকাতেই তার ভাঙাচোরা শীর্ণ শরীরের ভিতর দুর্বল হৃৎপিণ্ডের ধূপটুকুনি মুহূর্তে যেন থমকে গেল। কেমন যেন অসাড় হয়ে গেল সে। 15-16 বছর পর আবার দেখা সমিতাকে চিনতে তার অসুবিধা হয়। সামান্য মেদ জমেছে চেহারায় এবং আরো অনেক বেশি সুন্দর হয়েছে। সমিতাও হাত দুটো জড়ো করে বুকের কাছে তুলে এনেছিল। ধস্ত জীর্ণ প্রেতের মতো মানুষটাকে আগে তেমন লক্ষ্য করে। তাতানকে নিয়ে সে এতটাই উৎকণ্ঠিত ছিল যে খেয়াল করার কথা না। এবার কিন্তু সমিতা চিনতে পেরেছে। মুহূর্তে সব রক্ত সরে গিয়ে মুখটা একেবারে ছাই বর্ণ হয়ে গেছে। তার গলার ভিতর থেকে ফ্যাস ফ্যাসে আওয়াজ বেরিয়ে এলো, নমস্কার। তারা কেউ লক্ষ্য করে। সুকান্ত ব্যানার্জি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। মাত্র 2-1 মিনিট। 15-16 বছর পর দেখা একটি পুরুষ এবং একটি নারীর কাছে সময়টা যেন কয়েক যুগেরও বেশি। একসময় সুকান্ত ব্যানার্জির কণ্ঠস্বর শোনা গেল, আপনার নামটা কিন্তু এখনো জানতে পারি। চমকে উঠল দীপে। ঝুঁটিতে তার চোখ সুকান্তর দিকে ঘুরে গেল।
শ্বাসটানা গলায় নিজের নামটা জানিয়ে বলল, বলার মতো তেমন কোনো পরিচয় আমার নেই, আমি সামান্য একজন মানুষ। সামান্য কি অসামান্য সেটা অন্যকে ভাবতে দিন। বোধহয় কলকাতায় থাকেন? হ্যাঁ, গড়িয়া। সেটা গ্রেটার ক্যালকাটায় ঢুকে গেছে, সেই হিসাবেই কলকাতায় থাকি। 1.5 কামরার ছোট একটা ফ্ল্যাট আমার, ফায়রার খোপ আর কি। হঠাৎ সবার চোখে পড়ল সূর্য পশ্চিম দিকের পাহাড়গুলোর মাথা ছুঁই ছুঁই করছে। চারিদিকের উঁচু উঁচু আর ছোট ছোট পাহাড়ের ছায়া ক্রমশ লম্বা হচ্ছে। বাতাস আরো কনকন। সূর্য দূরের পাহাড়গুলোর ওধারে চলে গেলে অন্ধকার নামতে শুরু করবে। ব্যস্তভাবে সুকান্ত বলল, ঠান্ডাটা ভীষণ বেড়ে গেল, আপনি এখানে কোথায় উঠেছেন? আঙুল বাড়িয়ে লিটার নদীর ধারে তার হোটেলটা দেখিয়ে দিল দিদি। 2 তলা ছোট হোটেল, নাম প্যারাগন। আপনার কোনো আর্জেন্ট কাজ টাজ আছে? আমার কখনো কোনো কাজ থাকে না, আমি 100% বেকার। বেড়াতে এসেছি, কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করি, এখানে যাই সেখানে যাই। শীতটা যখন সহ্য হয় না, হোটেলে ফিরে টিভি চালিয়ে কম্বলের ভিতর ঢুকে পড়ি। রাত হলে খাওয়া দাওয়া চুকিয়ে ফের কম্বলের নিচে। কাজ বলতে এটুকুই। দীপেন বলছিল ঠিকই, তবে তার চোখ বারবার সমিতার দিকে চলে যাচ্ছে। সুকান্ত প্রায় লাফিয়ে উঠল। ফাইন, আলাপ হলো। কাশ্মীরের এই শীতের রাস্তায় দাঁড়িয়ে কথা হয় নাকি? চলুন চলুন, কফি টফি খেতে খেতে জমিয়ে গল্প করা যাবে। ওই যে আমাদের হোটেল। হোটেল প্যারাগন থেকে বেশ খানিকটা দূর লিটার নদীর ধারে এখানকার সবচেয়ে বড় হোটেল, হোটেল প্যাহেলগাঁও। দীপেন জানে শুধু বড়ই নয়, কাশ্মীরের এই এলাকায় সবচেয়ে পুরনো এবং অভিজাত পান্থনিবাস। ওখানকার ডাবল বেডরুমের প্রতিদিনের ভাড়া 6,000। তার মতো মানুষ একদিন হয়তো ওই হোটেলটায় থাকতে পারে, কিন্তু সেসব দিন আর নেই। দীপেন বলল, না না প্লিজ আপনারা যান। চলুন তো মশাই। স্ত্রীর দিকে ঘাড় ফেরালো সুকান্ত। কি হলো, বোবার মতো দাঁড়িয়ে রইলে যে? মিস্টার ঘোষকে রিকোয়েস্ট করো, ভদ্রলোক আমাদের এত উপকার করলেন। সমিতা এর মধ্যে হয়তো খানিকটা সামলে নিয়েছি। যতটা সম্ভব স্বাভাবিক হতে চেষ্টা করব। তুমি তো এত করে বলছো, আশা করে উনি আমাদের সঙ্গে যাবেন। তার মুখে ফিকে একটা হাসি ফুটল। আর কেউ টের না পাক, দীপেন ঠিকই বুঝেছে সমিতার ভেতর তুমুল তোলপাড় চলছে। বাইরের স্বাভাবিকতার যে খোলসটা দেখা যাচ্ছে সেটা পুরোপুরি মেকি। আরো বার কয়েক না না করলো দীপেন, কিন্তু সুকান্ত ছাড়লে তো। শেষ পর্যন্ত রাজি হতেই হলো। এতক্ষণ সিটিয়েছিল তাতা। যেই বুঝলো মায়ের বকুনি আর মারধরের হাত থেকে আপাতত রেহাই পাওয়া গেছে, গা ছাড়া দিয়ে সে এসে দীপেনের একটা হাত ধরল। চলো আঙ্কেল চলো। হোটেল পেহেলগাঁওয়ের দিকে হাঁটতে হাঁটতে কোনো দিকেই নজর ছিল না দীপেন। তাতান সমানে কল কল করে চলেছে। সুকান্তও কিসব বলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা কিছু কিছু শব্দ কানে আসছিল। সে ভাবছিল কখনো কখনো ভেদভেদে বিষাদ একঘেয়ে জীবনে আচমকা চমকে দেবার মতো এমন কিছু ঘটে যায় যা পরমায়ুর বাকি দিনগুলোকে অপার আনন্দে ঝলমলে করে তোলে। আবার এমন কিছু ঘটে যা অবাঞ্ছিত দম বন্ধ করে, সমস্ত ভাবনা চিন্তাকে উথাল পাথাল করে দেয়। আজকের দিনটায় দীপেনের জীবনেই ঠিক তাই ঘটল, হয়তো সমিতার জীবনে। সুদূর পেহেলগাঁওয়ে 15-16 বছর বাদে নিয়তিতাড়িত দুটি মানুষের যে দেখা হয়ে যাবে, তারা নিজেরাই কি কোনোদিনও ভাবতে পেরেছিল? হোটেল পেহেলগাঁওয়ে ডবল বেডরুম, বড় বড় 2 কামরার একটা সুইট নিয়ে আছে সুকান্ত ব্যানার্জিরা। একটা বেডরুম, অন্যটা ড্রয়িং কাম ডাইনিং রুম। দামি দামি ক্যাবিনেট, কার্পেট, রুম হিটার দিয়ে সুইটটা সাজানো। এমন একটা সুইট ভাড়া নিয়ে দামি হোটেলে যারা থাকতে পারে, তারা সোসাইটির কোন স্তরের মানুষ তা বলে দিতে হয়।
সেখানে পা দিয়ে টের পাওয়া গেল আরামের বিলাসের নানা উপকরণ সেখানে ছড়ানো। সমিতা যে কতটা সুখে আছে হোটেলের এই সুসজ্জিত কক্ষটি যেন চোখে আঙুল দিয়ে দীপেনকে দেখিয়ে দিচ্ছে। সুকান্ত ব্যানার্জি বেশ আন্তরিক সুরে বলল, বসুন মিস্টার ঘোষ, বসুন। দীপেনের খুব অস্বস্তি হচ্ছিল। এখানে না এলেই ভালো হতো। কোনো একটা জোরালো অছিলা খাড়া করে এড়িয়ে যাওয়াই উচিত ছিল, কিন্তু তেমন সুযোগই তো পাওয়া গেল না। আড়ষ্টভাবে একটা সোফায় বসতে বসতে দীপেন ভাবল, এখানে কোন বিড়ম্বনায় পড়তে হবে কে জানে। সুকান্ত বসে পড়েছিল। দীপেনকে তাতানির ভীষণ ভালো লেগেছে। একরকম তার জন্যই মায়ের হাতের বেদম ঠ্যাঙানির হাত থেকে আজকের দিনটায় রেহাই পাওয়া গেছে। সে দীপেনের পাশে ঘন হয়ে বসল। সমিতা কিন্তু দাঁড়িয়ে আছে, চোখে মুখে কেমন একটা অস্বাচ্ছন্দ্যের ছাপ। তার দিকে তাকিয়ে সুকান্ত বলল, কি হলো, ভদ্রলোককে ধরে নিয়ে এলাম, হসপিটালিটিতে ত্রুটি থেকে যাচ্ছে যে, কি ভাবছেন উনি? এক্ষুনি রুম সার্ভিসে বলে দাও কফি টফি যেন পাঠিয়ে দেয়, খেতে খেতে আড্ডা দেওয়া যাক। কয়েক মিনিটের ভিতর কফি, কাবাব, কাজু বাদাম, কাটলেট টাটলেট এসে গেল। তাতান ছাড়া বাকি তিনজন কফির কাপ তুলে নিল। তাতান মনোনিবেশ করলো কাটলেট কাবাব। কফিতে চুমুক দিয়ে সুকান্ত হৈ হৈ করে উঠল। রাস্তায় দু একটা মোটে কথা হয়েছে, এবার আলাপটা জমানো যাক। বললেন গড়িয়ায় থাকে। সুকান্ত যে মজলিসি মানুষ তৎসামান্য পরিচয়ে তার আঁচ পেয়েছে দিতে। আস্তে মাথা নাড়ল। সুকান্ত জিজ্ঞেস করল, বাড়িতে আর কে কে আছে? আমি একাই। চোখ কপালে তুলে একটা নকল বিস্ময়ের ভঙ্গি করল সুকান্ত। পুত্র পরিবার কেউ নেই? শুধু একটা কাজের লোক এসে দুবেলা রান্না টান্না করে দিয়ে যায়। যদি মনে করেন সে আমার ফ্যামিলি মেম্বার তাহলে তাই। চোখ গোলাকার করে সুকান্ত স্ত্রীর দিকে তাকায়। সংসারে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট নেই, একেবারে মুক্ত পুরুষ। সমিতা কিছু উচ্চবাচ্য করল না। সুকান্তর চোখ আবার ফিরে এলো দীপেনের দিকে। বেশ আছেন মিস্টার ঘোষ। দীপেনের চোখ মুখে নির্জীব ফিকে একটা হাসি ফুটে উঠতে না উঠতেই মিলিয়ে গেল। সুকান্ত এবার বলল, সবে পরিচয় হয়েছে, বেশি কৌতূহল প্রকাশ করতে নেই। আর যদিও অশোভন, তবু একটা ব্যাপার জানতে ইচ্ছে করছে। ভিতরে ভিতরে অস্বস্তিটা চলছে। সুকান্ত কি জানতে চাইছে কে জানে। সতর্কভাবে দীপেন বলল, বলুন, আপনি কি কোনো সার্ভিসে আছেন বা অন্য কিছু করেন? আমি কিছুই করি না, না সার্ভিস না বিজনেস, একেবারে নিষ্কর্মা, বেকার। বলে খেয়াল হলো সুকান্ত যে স্তরের মানুষ, অশোভন জেনেও একজন সদ্য পরিচিতকে সে কি করে না করে এ জাতীয় গাইয়া মার্কা প্রশ্ন করবে কেন। পরক্ষণে নিজের অজান্তে তার চোখ দুটো সমিতার দিকে চলে গেল। সমিতা ঠোঁট টিপে একদৃষ্টে পলকহীন তাকেই লক্ষ্য করছে। হোটেলে আসার পর তার সঙ্গে একটি কথাও বলেনি সমিতা। আগেও বলেছে কি মনে পড়ল না দীপেনের। সমিতাকে কেমন যেন আড়ষ্ট সতর্ক দেখাচ্ছে, কিন্তু সুকান্তর মতো তারও কি তার সম্বন্ধে কৌতূহল রয়েছে? সমস্ত ব্যাপারটা দুর্বোধ্য ঘোলাটে লাগছে দীপেনের কাছে। অস্বাচ্ছন্দ্যটা যেটুকু কমেছিল তার কয়েক গুণ বেড়ে ফিরে এলো যেন। সুকান্ত হইচই বাঁধিয়ে দিল, ওই দেখুন, আপনাকেই শুধু এটা ওটা জিজ্ঞেস করে চলেছি, অথচ আমাদের সম্বন্ধে তো আপনাকে জানানো দরকার। মাত্র ঘন্টা দেড় দুই হলো তাদের পরিচয় হয়েছে। হয়তো জীবনে আর কখনো সুকান্তদের সঙ্গে দেখা হবে না। তাহলে এত জানাজানির প্রয়োজনটা কি? তক্ষুনি দীপেনের খেয়াল হলো মাঝখানে সমিতা রয়েছে।
সুকান্তর প্রশ্নগুলো কি তারও হতে পারে? অস্বস্তি তো ছিলই, ক্রমশ যেন কুঁকড়ে যেতে লাগলো সে। সুকান্ত বলতে লাগলো, হ্যাঁ জানেন মিস্টার ঘোষ, আমরা ওল্ড কলকাতাইয়া, 5-6 জেনারেশন ধরে ওখানে আছি। ঠাকুরদা ছিলেন ইংরেজ আমলে একটা বিরাট ইঞ্জিনিয়ারিং কোম্পানির জেনারেল ম্যানেজার। তার ছেলে ওই ফার্মে বিরাট পোস্টে ছিল। ঠাকুরদা আমার বাবার 2 কাকা হাইকোর্টের লয়ার। তারপর আমাদের জেনারেশন, আমরা কেউ বাপ ঠাকুরদার পথে হাঁটিনি। আমি ডাক্তার, আমার ছোট ভাই ইঞ্জিনিয়ার, খুড়তো ভাইরা কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কেউ ব্যাংকার, কেউ বা প্রফেসর। আপনি তো বললেন একেবারে একা, আমার কিন্তু উল্টো। কয়েক জেনারেশন ধরে আমাদের জয়েন্ট ফ্যামিলি। বাবা, কাকা, মা, কাকিমা, খুড়তো ভাইটাই, তাদের বউরা, নিজের ছেলে, ভাইপো, ভাইজিদের নিয়ে জড়িয়ে মরিয়ে আছে। আমাদের টোটাল ফ্যামিলি মেম্বার কত জানেন? 27। হোল বেঙ্গল চষে ফেলুন, এত বড় ফ্যামিলি কমই পাবেন। খুব বেশি হলে 5-10টা। এখন নিজের বউ, 2-1টা বাচ্চা নিয়ে ছোট ছোট সব ফ্যামিলি। দীপেন হতভম্ব হয়ে যাচ্ছে। সুকান্ত ব্যানার্জি নিজেদের সম্বন্ধে এমন সাতকাহন কেঁদে বসলো কেন? অচেনা একটা মানুষকে এসব শোনাবার পিছনে কোনো গভীর উদ্দেশ্য আছে কি? বলতে বলতে সুকান্ত দীপেনের দিকে তাকান। সব শুনছেন তো মিস্টার ঘোষ? শুনছি। পাইকপাড়ায় গিয়ে যদি ব্যানার্জি ভিলার নাম করবেন, যে কেউ দেখিয়ে দেবে। প্যালেসের মতো 4তলা বাড়িটা বানিয়েছিলেন আমার ঠাকুরদার বাবা। ওটা ওই এলাকার ল্যান্ডমার্ক। ওটা খুব শিগগিরই হেরিটেজ বিল্ডিং হয়ে যাবে। চকিত দীপেনের খেয়াল হলো, নিজেদের বংশ গরিমা, রাজপ্রাসাদের মতো বাড়ি, আভিজাত্য নিয়ে 8 ঘন্টা ধরে সুকান্ত একটানা যা জাহির করলো, তার পিছনে কোথাও কি চাপা আত্মম্ভরিতা রয়েছে? সে কি বোঝাতে চেয়েছে, দেখো আমাদের পারিবারিক স্ট্যাটাসের কাছে তুমি কত তুচ্ছ, কত অকিঞ্চিতকর। দীপেন জানে এমন অনেক মানুষ আছে যারা ঢাকঢোল বাজিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানাতে চায়, আমরা এই করেছি, সেই করেছি, আমাদের এত সুনাম, এত বৈভব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অপরিচিত একটা লোককে ডেকে এনে অবিরল এই নিয়ে কীর্তন গাওয়ার কারণটার তলকোল আগেও পায়নি সে, এখনো পেল না। ব্যাপারটা তার কাছে ধোয়াটে হয়ে রইল। আচমকা সুকান্তর খেয়াল হলো, দীপেন হাত থেকে কফির মগটা নামিয়ে রেখেছে। প্লেটে সুখাদ্যগুলো তেমনই পড়ে আছে। সুকান্ত ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। এ কি মিস্টার ঘোষ, আপনি তো কিছুই ছোননি। আমি সমানে বকবক করে যাচ্ছি, আপনি নিশ্চয়ই বোর্ড ফিল করছেন। কফিটা জুড়িয়ে গেছে। সমিতা, উনি আমাদের গেস্ট, তুমি একটু লক্ষ্য রাখবে তো। রুম সার্ভিসে বলে দাও, ঠান্ডা কফি টফি ফেরত নিয়ে গিয়ে গরম খাবারটা আবার দিয়ে যায় যান। তাতান অবশ্য তার প্লেটগুলো সাফ করে ফেলেছে। সমিতা আর সুকান্ত 2-1 চুমুক কফি খেয়েছিল, কিন্তু প্লেটে হাত দেয়নি। দীপেন বাধা দেবার আগেই সমিতা রুম সার্ভিসে ফোন করে দিয়েছে এবং কয়েক মিনিটের ভেতর গরম গরম টাটকা খাবার চলে এসেছে। সুকান্ত বলল, এবার শুরু করুন মিস্টার ঘোষ। দীপেন কি জবাব দিতে যাচ্ছি, হঠাৎ বুকে চিনচিন করে ব্যথা শুরু হয়। চেনা লক্ষণ। একটা বড় ধরনের স্ট্রোক হবার পর ডাক্তার দত্তগুপ্ত তাকে সবসময় ব্যথানাশক বড়ি সঙ্গে রাখতে বলেছিল। যেখানেই দীপেন যায়, 1 পাতা ওই বড়ি তার পকেটেই থাকে। ওষুধের প্যাকেটটা দ্রুত বের করে একটা বড়ি জিভের তলায় রাখলো দীপেন। সুকান্ত, সমিতা, তাতান দীপেনের দিকেই তাকিয়েছিল। সুকান্ত জিজ্ঞেস করল, ওটা কি খেলেন মিস্টার ঘোষ? সরবিট্রেট? দীপেন উত্তর দিল না। সুকান্ত জিজ্ঞেস করল, যাদের হার্টের সমস্যা আছে, মাঝে মাঝে যখন বুকে পেন হয়, তাদের ওই ওষুধটা খেতে হয়। আপনার কি ওরকম কোনো প্রবলেম আছে? আছে, একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল, বাইপাস সার্জারি করতে হয়। যে সুকান্ত কৌশলে তাদের বংশ, বনেদিয়ানা ইত্যাদি সম্বন্ধে 7 কাহনের জায়গায় 14 কাহন ফেদে বসেছিল, তার ভেতর থেকে হঠাৎ দায়িত্বশীল চিকিৎসকটি যেন বেরিয়ে এল।
সরি মিস্টার ঘোষ, আমি এটা জানতাম না। কাবাব টাবাব দেওয়া ঠিক হয়নি। দীপেন বলল, আজকেই তো আলাপ হয়েছে, জানবেন কি করে? নিজের অজান্তেই তার চোখ সমিতার দিকে চলে যায়। মহিলাটির চোখে মুখে উৎকণ্ঠার ছাপ ফুটে উঠেই চকিতে মিলিয়ে গেল। সুকান্ত স্ত্রীর দিকে তাকায়। মিস্টার ঘোষের জন্য চিকেন স্যুপ টুপ দিয়ে যেতে বলে, যেন খুব লাইট হয়। একবার কাবাব, ফিশ ফিঙ্গার জুড়িয়ে জল হওয়া, এবার হঠাৎ বুকের ব্যথাটা জাগিয়ে ওঠা, দুবার তার জন্য দামি দামি খাবার নষ্ট তো হলোই, বিলটা সুকান্ত ব্যানার্জিদেরই মেটাতে হবে। বিড়ম্বনার এক শেষ। চূড়ান্ত বিব্রত দীপেন দু হাত নেড়ে বলতে লাগলো, না না প্লিজ কিছু আনবেন না, আমি এবার যাব। বলেই দ্রুত উঠে দাঁড়ায় সে। সুকান্ত ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। যাবেন কি মশাই? আমি একজন ডাক্তার, হার্ট স্পেশালিস্ট, আপনাকে এই অবস্থায় যেতে দিতে পারি না। বলে কি লোকটা? মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি? দীপেন তাকিয়ে থাকে। সুকান্ত থামেনি। আপনার বাইপাস হয়েছে, পাহাড়ে টাহাড়ে বেড়াতে আসা ভীষণ রিস্কি, সে যাক। আমাদের 2 বেডরুম সুইট, আজ রাতটা এখানেই থেকে যান, আমাদের কোনো রকম অসুবিধা হবে না, আর সংকোচের কোনো কারণ নেই। এর মধ্যে সন্ধে নেমে গিয়েছিল, আর বুকের ব্যথানাশক বড়িটা মুখের লালায় গলে গিয়ে ভিতরে ঢুকে যাওয়ায় যন্ত্রণাটা আর নেই দীপেন। এখানে থেকে যাওয়া মানে জটিল ফাঁদে আটকে যাওয়া। নিজেকে মুহূর্তে শক্ত করে নিল সে। বলল, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর ব্যানার্জি, আমাকে আমার হোটেলে ফিরতেই হবে। দীপেন দরজার দিকে পা বাড়িয়ে দিয়েছিল, আর তখনই তার চোখে পড়ল শ্বাসরুদ্ধের মতো দাঁড়িয়ে আছে সমিতা। সে চলে যাচ্ছে দেখে জোরে নিঃশ্বাস ফেলল, খুব সম্ভব মুক্তির নিঃশ্বাস। দীপেন তাদের সুইটে রাত্রিরে থাকুক, খুব সম্ভব সেটা কোনোভাবেই সে চাইছিল না। মুখ ফিরিয়ে দরজার দিকে এগিয়ে গেল দীপেন। সুকান্ত উঠে পড়েছে, ব্যস্তভাবে বলল, আরে আরে, আপনি তো ভীষণ জেদি লোক দেখছি, ডাক্তার হিসেবে বারণ করছি তবু শুনছেন না। দীপেন উত্তর দিল না। এর মধ্যে সে দরজার কাছাকাছি চলে গেছে। একটু দাঁড়ান, যখন থাকতে চাইছেন না কি আর করা যাবে, আপনাকে আপনার হোটেলে পৌঁছে দিয়ে আসি। দীপেন বলল, দয়া করে একজন অচেনা লোকের জন্য আপনি আর কষ্ট করবেন না, আমি একাই চলে যেতে পারবো। অচেনা কোথায়, পরিচয় তো হয়েই গেছে। সুকান্ত লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল, কিন্তু তার আগেই দীপেন দরজা খুলে বেরিয়ে গেছে। আশ্চর্য লোক তো। সুকান্ত ধীরে ধীরে দরজাটা বন্ধ করে কয়েক লহমা দাঁড়িয়ে রইল। তারপর ফিরে এসে তার সেই সোফাটায় বসল। স্ত্রীর দিকে তাকিয়ে বলল, এত করে বললাম তবু থাকলো না। সবিতা অন্যমনস্কের মতো বলল, সে যখন থাকতে চাইছিল না তখন এত জোরাজুরি করার কি দরকার ছিল? স্থির দৃষ্টিতে সবিতাকে লক্ষ্য করতে করতে সুকান্ত বলল, ওটা হার্টের পেশেন্ট, তাই পেহেলগাঁওয়ে যে টুরিস্টরা বেড়াতে এসেছে তাদের মধ্যে আরো কেউ কেউ এই ধরনের পেশেন্ট থাকতে পারে। তাদের রোগের খবর জানতে পারলে আমাদের সুইটে থাকতে দেবে নাকি? বলে আর দাঁড়ালো না সমিতা, ভিতর দিকের রুমটায় চলে গেল। অদ্ভুত মিহি একটা হাসির রেখা চকিতের জন্য সুকান্ত ঠোঁটে ফুটে উঠেই মিলিয়ে গেল। রুম সার্ভিসে ফোন করে ডিনার আনিয়ে নিয়েছিল সুকান্ত। সে লক্ষ্য করেছে ভালো করে খেতে পারেনি সমিতা। আজ করা যাচ্ছিল তার মধ্যে যেন তুমুল আলোড়ন চলছে। অন্য মানুষের মতো খাবার নাড়াচাড়া করে একটু আধটু মুখে তুলে সে উঠে পড়েছে। সুকান্ত জিজ্ঞেস করেছে, কি হলো, কিছুই তো খেলে না? শরীরটা ভালো লাগছে না। খাওয়ার জন্য চোরাচুরি তো করেইনি সুকান্ত, আর কোনো প্রশ্নও করল না।
ভেতরের বেডরুমটা বেশ বড়। মাঝখানে ডাবল বেড খাটের গা ঘেঁষে একটা সিঙ্গেল বেড এমনভাবে সাজানো যাতে সুকান্তরা তিনজন পাশাপাশি শুতে পারে। রুম হিটার থাকায় পুরো সুইটটাই বেশ গরম এবং আরামদায়ক। খাওয়া দাওয়া চুকিয়ে সুকান্ত আর তাতান বেডরুমে চলে এল। সুকান্ত লক্ষ্য করল ডাবল বেড খাটটার একধারে মাথা মুখটু কম্বলে ঢেকে শুয়ে আছে সমিতা। শীতকালে আগাপাস্তলা মুড়ে দিয়ে শোয়া তার অভ্যেস। সুকান্ত ধীরে ধীরে খাটে উঠে সমিতার পাশে শুয়ে পড়ল। তার এধারে তাতান। তারা দুজনেই গলা অব্দি কম্বল টেনে নিল। শিয়রের দিকে একটা নিচু টেবিল, কম পাওয়ারের টেবিল ল্যাম্প চলছে। তার হালকা নরম আলোয় ঘরটা ভরে আছে। সুকান্ত সামান্য কাঠ হয়ে নিচু গলায় জিজ্ঞেস করল, কি হলো, ঘুমিয়ে পড়লে নাকি? বিরক্ত করো না। সমিতার কণ্ঠস্বর জড়ানো জড়ানো। 15 মিনিটও হয়নি ড্রয়িং রুম থেকে উঠে এসে শুয়েছে সমিতা। এর মধ্যে সে ঘুমিয়ে পড়েছে তাই হয় নাকি? নিশ্চয়ই জেগে আছে। সুকান্ত আর ডাকাডাকি করল না। 2-1 লহমা তাকিয়ে থেকে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা নিভিয়ে চিত হয়ে শুল। এইভাবে শোয়াটাই তার অনেক কালের অভ্যাস। সারা বেডরুম যখন অন্ধকারে ডুবে আছে, তার উপর রুম হিটারের উত্তাপ। সুকান্ত রীতিমতো ঘুম কাটল। শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে গাঢ় ঘুমে তার দু চোখ জুড়ে এলো। ওদিকে তাতানো জেগে নেই। ঘুমের ব্যাপারে বাবার ধাতটা পেয়েছে সে। সুকান্ত যা আন্দাজ করেছিল ঠিক তাই। সমিতা ঘুমোয়নি। পেহেলগামের এই রাত একেবারে নিস্তব্ধ। শুধু লিডার নদী অবিরল ঝুমঝুম আওয়াজ তুলে বয়ে চলেছে। নদীর ওপারে গলফ ক্লাবের দিক থেকে মাঝে মাঝে কোনো রাতজাগা পাখি অদ্ভুত আওয়াজ করে ডেকে উঠছে। কাশ্মীরের এই পাখিটার নাম জানে না সমিতা। সুকান্ত তার পেশেন্ট, নার্সিংহোম ইত্যাদি নিয়ে তুমুল ব্যস্ততার মধ্যে সময় করে স্ত্রী এবং ছেলেকে সঙ্গে নিয়ে প্রায় বেরিয়ে পড়ে। কোনোবার যায় অমরকণ্টক, কোনোবার গোয়া, কোনোবার অজন্তা ইলোরা, কখনো বা সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা অন্য কোথাও। এইভাবে তাদের সফর চলে। দেশে বিদেশে কত জায়গাতেই তো তারা বেড়াতে গেছে, কিন্তু অন্য কোথাও এমন বিষাদ মাখানো পাখির ডাক কখনো শোনেনি সমিতা। কিন্তু পাখির ডাকাডাকি বা লিডার নদীর অবিরাম কলকলানি কিছুই যেন তেমন শুনতে পাচ্ছিল না সে। ক্রমশ সেসব অস্পষ্ট হয়ে যাচ্ছিল, আর সময়ের অদৃশ্য উজান টান 15-16 বছর আগের দিনগুলোতেই তাকে ফিরিয়ে নিয়ে গেল। একসময় সমিতার বাবা চন্দ্রনাথ পালিত আর মা লতিকা পালিত থাকতেন লেক মার্কেটের লাগোয়া শরৎ ব্যানার্জি রোডে। ওটা কলকাতার সেরা একটা পশ এলাকা। চারিদিকে ঝাঁ চকচকে নতুন নতুন হাই রাইজ, ঝকঝকে সব রাস্তা, চোখ ধাঁধানো শপিং মল, মাল্টিপ্লেক্স রেস্তোরাঁ। উত্তর দিকে দুপা গেলে দেশপ্রিয় পার্ক, দক্ষিণে লেক অর্থাৎ রবীন্দ্র সরোবর। গোটা অঞ্চলটা কসমোপলিটান। বাঙালি, গুজরাটি, মারাঠি, তামিল কে নেই। কোন রকম রাজনৈতিক আকচা আকচি ছিল না। বোমাবাজি মারদাঙ্গার কথা ওখানেই কেউ ভাবতে পারে না। খুবই শান্ত ভদ্র পরিবেশ। এলাকার বাসিন্দাদের প্রায় সবাই উচ্চশিক্ষিত। সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে উঁচু উঁচু পোস্টে ছিলেন। এছাড়া কলেজ এবং ইউনিভার্সিটির অধ্যাপক, নামকরা চিত্রশিল্পী, বিজ্ঞানী, গায়ক, জনপ্রিয় অভিনেতা, এরকম অনেকে। সবাই এদের সম্ভ্রমের চোখেই দেখত। শরৎ ব্যানার্জি রোডে 3 কামরার খোলামেলা প্রশস্ত ফ্ল্যাটে 25 বছর কাটিয়ে দিয়েছেন চন্দ্রনাথ এবং লতিকা। খুব উঁচু স্তরের অফিসার ছিলেন না চন্দ্রনাথ। পোস্টাল ডিপার্টমেন্টের ছোটখাটো সেকশনের ইনচার্জ। বেশ কয়েক বছর ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শ্বাসের টানটাও বেড়ে যাচ্ছিল।
লতিকার পুতুল পুতুল চেহারা, সবসময় মুখে হাসি লেগে আছে। স্বামী স্ত্রী দুজনেই নির্ঝঞ্ঝাট ভালো মানুষ। লেকের কাছাকাছি এই জমকালো এলাকাটায় বাড়ি ভাড়া বরাবরই একেবারে আকাশ ছোঁয়া। ভাড়ার অঙ্ক শুনলে চোখ কপালে উঠে যাবে। পোস্টাল ডিপার্টমেন্টের ছোটখাটো সেকশনের একজন ইনচার্জ এখানে এতকাল কাটিয়ে দিয়েছেন, তার কারণ তিনি পুরনো ভাড়াটে এবং বাড়িওয়ালা মানুষটি শান্তশিষ্ট হচ্ছে। টাকা পয়সা খাই তার ছিল না। শরৎ ব্যানার্জি রোডের এই বাড়িতেই সমিতার জন্ম, সেখানেই তার বড় হয়ে ওঠে। পাঠভবন স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পর হিস্ট্রিতে অনার্স নিয়ে লেডি ব্রাবন কলেজে ভর্তি হওয়ার সময় থেকেই সমস্যাটা দেখা দিল। বাড়িওয়ালা শিবনাথ মুখার্জি হঠাৎ ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যেতে বিরাট সমস্যা দেখা দিল। নতুন বাড়িওয়ালা হয়ে বসলো দিবাকর শিবনাথ মুখার্জির একমাত্র ছেলে। সে বাপের ঠিক উল্টো। শিবনাথের পরলৌকিক কাজ মিটে যাবার মাসখানেক বাদে দিবাকর এক ছুটির দিনে সমিতাদের ফ্ল্যাটে এসে হাজির। লেশমাত্র ভনিতা উনিতা না করে শটান বলে ফেলল ভাড়া বাড়াতে হবে। এতকাল যে টাকায় চন্দ্রনাথরা থেকে এসেছেন, দিবাকরের দাবি তার ৮ গুণ। সেটা অন্যায্য বা বাড়াবাড়ি কিছু নয়। চন্দ্রনাথরা 1100 স্কোয়ার ফিটে 3 কামরার ভাড়া দিতেন 2000। তখন দক্ষিণ কলকাতার এই পশ এরিয়ায় ওই মাপের একটা ফ্ল্যাটের ভাড়া কম করে 16-17 হাজার। কিন্তু চন্দ্রনাথের মতো ছোটখাটো সেকশন ইনচার্জের পক্ষে মাসের শেষে এত টাকা গুনে দেওয়া অসম্ভব। অফিসে মাইনে তার বেশ খানিকটা বেড়েছে ঠিকই, কিন্তু চাল ডাল তেল মশলা মাছ তরিতরকারির দামও পাল্লা দিয়ে বেড়েই চলেছে। সেই সঙ্গে সংসার খরচ, তার উপর পুরনো শ্বাসকষ্টটা চারা দিয়ে উঠেছে। প্রচুর ওষুধ খেতে হয়, নেবুলাইজার নিতে হয়, সপ্তাহে কম করে 2 দিন অক্সিজেন। সংসার এবং সমিতার পড়াশোনার খরচের পাশাপাশি চিকিৎসার খরচ চালাতে কালখান ছুটে যাচ্ছিল চন্দ্রনাথের। ওদিকে রিটায়ারমেন্টের বেশি বাকি নেই, মেডিকেটে 3 কি 3.5 বছর। 2000 টাকা ভাড়া দিতেন, সেটা যদি আচমকা 16,000-এ চলে যায়, বাকি 14,000 কোত্থেকে জোগাবেন? আচমকা মাথায় বাজ পড়ার মতো হাল, চোখে অন্ধকার দেখছিলেন চন্দ্রনাথ। হাত জোর করে বলেছিলেন, আমি আর 1000 খানেক না হয় দেব, আমার অবস্থা তো জানি, এর বেশি দিতে হলে না খেয়ে মরতে হবে, একটু করুণা করো। কিন্তু 1000 কাকুতি মিনতি করেও কাজের কাজ কিছুই হলো না। দিবাকর তার দাবিতে অনড় রইল। হয় চন্দ্রনাথ 16,000 দেবেন, নইলে বাড়ি ছাড়তে হবে। দিবাকর অবশ্য পুরোপুরি অবিবেচক নয়। বাড়ি ছাড়ার জন্য চন্দ্রনাথকে যে 2 মাস সময় আর নগদ 1.5 লাখ টাকাও দিতে চেয়েছে। দিবাকর হুকুমনামা জারি করেছে বলেই যে বাড়ি ছাড়তে হবে এমন কোনো কথাও নেই। ভাড়াটেদের সপক্ষে অনেক জোরালো আইন টাইন আছে, রেন্ট কন্ট্রোল, লোয়ার কোর্ট, হায়ার কোর্ট ইত্যাদি। কিন্তু চন্দ্রনাথের মতো রুগ্ন শ্বাসকষ্টের পেশেন্টের পক্ষে এত সব ঝক্কি পাওয়ানোর মতো শক্তি বা এনার্জি কোনোটাই নেই তার। মামলা টামলা যে চালাবেন, তত টাকাই বা কোথায়? না তিনি ঝগড়ুটে, না তিনি মামলাবাজ, খুবই নিরীহ নির্ঝঞ্ঝাট মানুষ। দিবাকরের কথাতেই রাজি হতে হলো চন্দ্রনাথ। তবে অনেক বলে কয়ে বাড়ি ছাড়ার জন্য টাকার অঙ্কটা 1.5 লাখ থেকে 2 লাখ করে নিয়েছিল। তারপর শুরু হয়েছিল বাড়ি খোঁজা। কিন্তু 2-2.5 হাজার টাকায় খাস কলকাতা শহরে একটা রোয়াকও মিলবে না। শেষ পর্যন্ত এক দালাল ধরে পালপাড়ায় অম্বিকাপাল রোডে 3,000-এ 2 কামরা একটা ফ্ল্যাট পাওয়া গেল। শর্ত হলো 10,000 টাকা ডিপোজিট এবং আগাম 2 মাসের ভাড়া। দালালের সঙ্গে পারতেনিক পালপাড়ায় গিয়ে বাড়িওয়ালা সুরেশ্বর চক্রবর্তীর সঙ্গে কথাবার্তা পাকা করে টাকা পয়সা মিটিয়ে রসিদ দিয়েছিলেন চন্দ্রনাথ। তার কদিন বাদে এক হেমন্তর বিকেলে একটা ম্যাটাডোর ভ্যানে
সংসারের যাবতীয় মালপত্র বোঝাই করে পালপাড়ার দিকে রওনা হলেন চন্দ্রনাথ। 25 বছরের সেই তাদের প্রথম ঠিকানা বদল। টালিগঞ্জের চৌহদ্দি ছাড়িয়ে আদিগঙ্গার শীর্ণ ধারাটির উপর কংক্রিটের ছোট ব্রিজ পেরিয়ে বেশ খানিকটা যাবার পর পালপাড়া। সমিতের মনে আছে লটবহর বোঝাই ম্যাটাডোরটা আগে আগে চলছে, তার পিছনে একটা ট্যাক্সিতে তারা 3 জন। লম্বা ব্যাকসিটের মাঝখানে লতিকা, এক ধারে জানলার পাশে চন্দ্রনাথ, আরেক ধারে জানলার পাশে সমিতা। সে বাইরে তাকিয়েছিল। জন্মের পর থেকে 19-20 বছর অব্দি যে মেয়ে রবীন্দ্র সরোবরের পাশের ঝকঝকে পশ এলাকায় কাটিয়ে এসেছে, তাকে কোন এক ধ্যানধারে পালপাড়ায় গিয়ে থাকতে হবে ভাবতেই কদিন ধরে মন খারাপ সমিতা। কিন্তু কিছুই করার নেই। তীব্র হতাশা, বিরক্তি এবং অসন্তোষ ভিতরে ভিতরে জমা হচ্ছিল। সেটা ক্রমশ বেড়েই চলেছে। ম্যাটাডোর ভ্যানের ড্রাইভারকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল পালপাড়ায় কোথায় যেতে হবে। এরকম ভ্যানওয়ালারা সারা বছর কলকাতার এক মাথা থেকে আরেক মাথা তো বটেই, চারপাশে শহরতলি চষে বেড়াচ্ছে। এলাকার রাস্তার নাম জানিয়ে দিলেই হলো, ঠিক পৌঁছে দেবে। গ্রেটার কলকাতার নারী নক্ষত্র তাদের জানা। আগে আগে চলেছে ম্যাটাডোর ভ্যান, সেটার পিছনেই সমিতাদের ট্যাক্সি। একসময় টালিগঞ্জের চৌহদ্দি পিছনে ফেলে আদিগঙ্গার ব্রিজ পেরিয়ে ওপারে খানিকটা যেতেই চন্দ্রনাথ বললেন, সমী, আমরা প্রায় এসে গেছি, আর 4-5 মিনিট গেলে ব্যাস। সমিতা উত্তর দিল না। জানলার বাইরে যেমন তাকিয়েছিল তেমনই তাকিয়ে রইল। এটাই যে পালপাড়া বুঝতে অসুবিধা হচ্ছিল না। কেননা নতুন বাড়ি ঠিক করার পর চন্দ্রনাথ মেয়ে আর স্ত্রীকে এখানকার এমন নিখুঁত বর্ণনা দিয়েছিলেন যে সেটা ছবির মতো মনে গেঁথে গেছে। গাড়ি পালপাড়ায় ঢোকার পর একবারও মনে হয়নি জায়গাটা অচেনা। সমিতার চোখে পড়ছিল পালপাড়া পুরোপুরি শহরও নয়, আবার গ্রামও বলা চলে না। শহর এবং গ্রামের আধখ্যাচরা মিশ্রণ। এখানে মিলিয়ে মিশিয়ে পিচের রাস্তা যেমন রয়েছে, তেমনি কাটা কাঁচা রাস্তা। যেতে যেতে যে কটা রাস্তা সমিতার চোখে পড়েছে সেগুলো দুধারে লাইন দিয়ে সেকেলে 1 তলা 2 তলা, মাঝে মাঝে 2-4টে জমকালো তেতলা কি 4 তলা। টিনের বা টালের চালের বাড়ি একটাও না। এলাকাটার গায়ে প্রাচীনত্বের ছাপমান। শরৎ ব্যানার্জি রোড, লেক রোড, ল্যান্সডাউন রোড বা সারদান অ্যাভিনিউ থেকে পালপাড়ার কত দূরে। কিন্তু সমিতার মনে হলো তারা যেন মহানগর থেকে অনেক অনেক দূরে আদ্যিকালের কোনো এক শহরে এসে পড়েছে। রাস্তায় লোকজন দেখে কেন যেন মনে হচ্ছে তারা কয়েক পুরস্তরে বুঝিবা এখানে রয়েছে। কলকাতার উত্তরে, দক্ষিণে, পূবে বা পশ্চিমে তখন পুরনো পুরনো সেকেলে বাড়িটারি ভেঙে বিশাল বিশাল হাই রাইজ উঠতে শুরু করেছে। শুধু তাই না, পাইকপাড়া, দমদম, সিথি, চেতলা, বেহালা শহরতলির নানা অঞ্চল রাতারাতি বদলে যাচ্ছে। বদলে যাচ্ছে গ্রেটার কলকাতার স্কাইলাইন। কিন্তু আশ্চর্য, কলকাতার লাগোয়া পালপাড়ার দিকে তখনও প্রমোটার, ডেভেলপারদের নজর এসে পড়েনি। চন্দ্রনাথ ঠিকই বলেছিলেন। বেশি সময় লাগলো না। ডাইনে বাঁয়ে 3-4টে রাস্তা ঘুরে একটু পরেই ম্যাটাডোর ভ্যান আর ট্যাক্সিটা অম্বিকাপাল রোডে একটা সাদামাটা দোতলা বাড়ির সামনে এসে থামল। বাড়িটার নম্বর 12। সেটা একটা সাদামাটা দোতলা। এরই একতলায় 2 কামরার ফ্ল্যাট ভাড়া নিয়েছেন চন্দ্রনাথ। দোতলায় থাকেন বাড়ির মালিক সুরেশ্বর চক্রবর্তী। ভ্যান আর ট্যাক্সি দেখে নেমে এলেন তিনি এবং তার পরিবারের লোকজন। তাছাড়া আশেপাশের বাড়িগুলো থেকে অনেকেই চলে এসেছে। সুরেশ্বরের বয়স 65-66। এই বয়সে মেয়েদের জমেনি, বেশ শক্তপোক্ত চেহারা, তবে মাথার চুল একটাও কালো নেই, বেশ হাসি খুশি মানুষ।
তার স্ত্রী প্রতিমার রীতিমতো ভারী শরীর, মাথায় কাঁচা পাকা চুল। একটি 20-22 বছরের সুশ্রী তরুণী এবং বছর 35-36-এর একটা বিবাহিতা মহিলাকে দেখা গেল। তার সিঁথি এবং কপালে সিঁদুর। তাদের সঙ্গে 2-3টি ছেলে মেয়েও দেখা গেল। তাদের বয়স 3 থেকে 7। সুরেশ্বর এবং প্রতিমা সম্পর্কে খুঁটিনাটি আগেই সমিতা আর লতিকাকে জানিয়ে দিয়েছিলেন চন্দ্রনাথ। তাই তাদের চিনতে অসুবিধা হল না সমিতা। কিন্তু তরুণী দুটি এবং বাচ্চাগুলোর সঙ্গে সুরেশ্বরের কি সম্পর্ক তখনও জানা যায়। সুরেশ্বর ব্যস্তভাবে ম্যাটাডোর আর ট্যাক্সির কাছে চলে এলেন। সঙ্গে তার স্ত্রী হাসি মুখে বললেন, আসুন আসুন চন্দ্রবাবু, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। ম্যাটাডোর থেকে ড্রাইভার এবং তার হেল্পার নেমে পড়েছিল। চন্দ্রনাথরাও নামলেন। সুরেশ্বর লতিকাকে দেখিয়ে বললেন, আপনি কে বুঝতে পেরেছি, নমস্কার। বলি সমিতার দিকে তাকান। তুমি নিশ্চয়ই মা জননী। নামটি কি তোমার মা? সমিতা। নিজেদের বাড়ি মনে করে এখানে থাকবে, কেমন? তারপর নিজের পরিবারের লোকজনদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। প্রতিমাকে দেখে আগেই বোঝা গিয়েছিল তিনি কে। যার কপালে আর সিঁথিতে সিঁদুর, সে হলো সবিতা, সুরেশ্বরের ছেলের বউ। তরুণীটি তার মেয়ে মানসী। বাচ্চাগুলো তার নাতি নাতনি গোলু, মিন্টু আর মামুন। বাড়িটার সামনের দিকে এক চিলতে ফাঁকা ঘাসে ভরা জমি। ম্যাটাডোর ভ্যানের ড্রাইভার আর তার হেল্পার এর মধ্যে ঝপাঝপ চন্দ্রনাথদের মালপত্র, খাট, আলমারি, চেয়ার টেবিল, গ্যাস উনুন, বাসনকোসন, আলনা ইত্যাদি নামিয়ে ফেলেছে। সুরেশ্বর হাঁ হাঁ করে উঠলেন, এ কি জিনিসগুলো এখানে ফেলে রাখলে যে? আমি বাবুদের ঘর খুলে দিচ্ছি, মাল সেখানে গিয়ে রাখো। ড্রাইভার রাজি হল না। ম্যাটাডোরের ভাড়া আগাম নেওয়া ছিল। সে ভ্যান চালিয়ে চলে গেল। এদিকে ট্যাক্সিওয়ালা তাড়া দিচ্ছিল, সে আর দাঁড়াতে পারবে না, তার ভাড়া চুকিয়ে দেওয়া হবে। ভাড়া নিয়ে ট্যাক্সিতে স্টার্ট দিয়ে রাস্তায় নেমে নিমেষে সে উধাও হল। চন্দ্রনাথ দিশেহারা হয়ে পড়েছিল। মহা মুশকিল হল, এত মাল কিভাবে ঘরে নিয়ে যাব? সুরেশ্বর ভরসা দেবার সুরে বললেন, চিন্তা করবেন না, ব্যবস্থা একটা হয়ে যাবে। আশেপাশের বাড়ি থেকে যারা এসে জড়ো হয়েছিল তারাও সুরেশ্বরের সঙ্গে সুর মেলায়। আমরা তো আছি, জিনিসগুলো ঘরে নিয়ে যেখানে যেটা রাখতে বলবেন সাজিয়ে গুছিয়ে দেবো। আমরা থাকতে মাল বাইরে পড়ে থাকবে না। একতলার কোণের দিকে 2 কামরার ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন চন্দ্রনাথরা। সেটা তালা বন্ধ ছিল। সুরেশ্বর চাবি নিয়ে এসেছিল। তালা খুলে দিতেই প্রতিবেশী পুরুষ এবং মহিলারা কাজে নেমে পড়ল। এমনকি সুরেশ্বরের মেয়ে আর ছেলের বউও হাত লাগান। ছোট ছোট জিনিসগুলো নিয়ে যাচ্ছে মেয়ে। ভারী ভারী আলমারি, চেয়ার টেবিল, খাটটার টানাটানি করতে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছিল পুরুষ প্রতিবেশীরা। ঠিক এই সময় 25-26 বছরের ভারী সুদর্শন একটি যুবক সাইকেল চালিয়ে সামনের রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর লোকজন দেখে ঘাসের জমিটায় ঢুকে সাইকেল থেকে নেমে পড়ল। সুরেশ্বরের দিকে তাকিয়ে বলল, কাকু, আপনার টেনান্টরা এসে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে। তার বাহনটিকে এক কোণে দাঁড় করিয়ে যুবকটি এগিয়ে গেল। চন্দ্রনাথদের দেখিয়ে সুরেশ্বর বললেন, এই যে এরা। তারপর পরিচয় করিয়ে দিলেন। যুবকটির নাম দীপেন ঘোষ। রাস্তার মোড়ের মাথায় ছোট একতলা বাড়িটা তাদের। মা আর ছেলের ছোট্ট সংসার। বিএসসিতে অনার্স নিয়ে দারুণ রেজাল্ট করার পর একটা টিউটোরিয়ালে পড়ায়। চাকরি বাকরির চেষ্টা করছে, কিন্তু এখনো কিছু জোটাতে পারেনি, ইত্যাদি ইত্যাদি। সুরেশ্বর চন্দ্রনাথের দিকে তাকান।
ছেলেটা খুবই পরোপকারী, হেল্পফুল, মানুষের বিপদে আপদে। হাত তুলে তাকে থামিয়ে দিয়ে দীপেন বলেছে, আর বলবেন না, কান লাল হয়ে উঠছে। কিন্তু ও কি, আমাদের পাড়ার লোকেরা মালপত্র টেনে ঘরে নিয়ে যাচ্ছে। কারণটা বুঝিয়ে দিলেন সুরেশ্বর। যারা মালপত্র টানাটানি করছিল এদিক ওদিক থেকে তারা ডাকাডাকি শুরু করল। এই যে দীপু, গায়ে ফোঁ দিয়ে বেড়ালে চলবে না, এধারে আয়, আলমারি টালমারি গুলোর ভীষণ ওয়েট, ঘাম ছুটে যাচ্ছে। দীপেন হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, 5টা বেজে 12, 6টায় আমার টিউটোরিয়াল ক্লাস, আধ ঘন্টার বেশি থাকতে পারবো না। একটি মহিলা বলল, 8 ঘন্টায় শ্রমদান করে যা, সেটুকুই যথেষ্ট। হাসি মুখে এগিয়ে গেল দীপেন। বেশিরভাগ জিনিস আগে ঢোকানো হয়েছিল, বাকি কাজটুকু কয়েক মিনিটের মধ্যে শেষ হল। তারপর এক মুহূর্ত আর দাঁড়ালো না দীপেন। সাইকেলে উঠে পড়তে পড়তে চন্দ্রনাথকে বলল, কোনো কিছুর জন্য যদি আমাকে দরকার হয় সুরেশ্বর কাকুকে বলবেন, উনি খবর দিলেই চলে আসবো। ঘাসের জমিটুকু পেরিয়ে সাইকেলে স্পিড তুলে সে বেরিয়ে গেল। পালপাড়ায় ভাড়া বাড়িতে উঠে আসার কথা যখন হচ্ছিল তখন থেকে সমিতার মন খারাপ। সেদিন ট্যাক্সিতে আসার সময় ভেতরে ভেতরে একেবারে ভেঙে পড়েছে, কিন্তু অম্বিকা পাল রোডে পৌঁছে কি ভালো যে লাগছিল। এতকাল তারা যেখানে কাটিয়ে এলো তার বাইরের চেহারাটা যতই ঝাঁচকচকে হোক না, ওখানকার মানুষজন নিজেদের কেরিয়ার, স্ত্রী, ছেলে মেয়ে ইত্যাদি নিয়ে এতটাই ব্যস্ত, এতটাই ডুবে আছে যে নিজস্ব পরিধির বাইরে তাদের নজর যায় না। পাশাপাশি হয়তো বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে, কিন্তু কেউ কারোর খবর রাখে। দেখা হলে আলগা একটু হাসি, কেমন আছেন, ভালো আছি, ব্যাস এইটুকুই। কিন্তু পালপাড়ায় আসার পর চারপাশের মানুষজন যেভাবে ছাপিয়ে এলো, হাতে হাতে যেভাবে মালপত্র ফ্ল্যাটের ভেতরে নিয়ে সাজিয়ে গুছিয়ে দিল, অন্য কোথাও এমনটা ভাবা যায় না। চারপাশের শহর তুলে নিয়ে তো গ্রেটার ক্যালকাটা, পালপাড়াতে তারই একটা অংশ। কলকাতার মধ্যে কত রকম কলকাতা যে আছে। ভাবতে ভাবতে হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়েছে সমিতা। পালপাড়ায় এসে কত মানুষজন দেখল সে, তারা যথেষ্ট ভালো মানুষ, সহৃদয়। কিন্তু কেন যেন দীপেনের মুখটা চোখের সামনে ভেসে উঠল। কতক্ষণ আর সে এখানে ছিল, মাত্র কয়েক মিনিট। যথেষ্ট সুপুরুষ, ভদ্র, বিনয়ী। যা কথা বলার চন্দ্রনাথের সঙ্গেই বলেছে। সমিতা জানে সে সুন্দর, ছেলেরা তাকে দেখলে ছোঁক ছোঁক করে। কিন্তু দীপেন কেমন যেন নির্লিপ্ত, তার দিকে সেভাবে তাকায়ও, তবু সবাইকে ছাপিয়ে তাকেই মনে পড়ছে। মনের ব্যাপারটা বড় বেশি রহস্যময়। অনেক সময় কোনো কার্যকারণ থাকে না, তবু কখন যে সেখানে কি ঘটে যায়। ওদিকে গোছগাছ হয়ে গেলে আশেপাশের বাড়ির মহিলা এবং পুরুষেরা আবার আসবো বলে চলে গেল। সমিতারা টুকরো ঘাসের জমির একধারে দাঁড়িয়েছিল। বাড়িওয়ালা সুরেশ্বর চক্রবর্তী বললেন, চলুন, আপনাদের গৃহপ্রবেশটা হয়ে যাক। চন্দ্রনাথদের সঙ্গে করে কোণের ফ্ল্যাটটাই ঢুকলেন তিনি। দুটো প্রশস্ত বেডরুম, মাঝারি আকারের একটা ড্রয়িং রুম, তাছাড়া রয়েছে কিচেন। যেটুকু খুঁত তা হলো একটাই মাত্র বাথরুম। জানলাগুলো কিন্তু বেশ বড় বড়। হেমন্তের শেষ বেলাতেও খোলা জানলা দিয়ে দুটো ঘরেই বেশ আলো এসেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও এসেছে। সুরেশ্বর সমিতাকে জিজ্ঞেস করল, কি বাড়ি পছন্দ হয়েছে? একটু হেসে সামান্য মাথা কাত করল সমিতা। সুরেশ্বরের হাতে ফ্ল্যাটের তালা চাবি রয়েছে। চন্দ্রনাথের হাতে সেগুলো দিয়ে বললেন, আপাতত এগুলো আপনাদের কাছে থাক, লটবহর থেকে নিজেদের তালা চাবি বের হলে ওগুলো আমাদের ফেরত দেবে। আর কিছু নেই, আপনারা এখন বিশ্রাম করুন, আমরা ওপরে গিয়ে চাটা পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বলি স্ত্রীর দিকে তাকালাম,
চন্দ্রনাথ বাবুরা কিন্তু রাত্রিরে আমাদের সঙ্গে খাবেন। প্রতিমা হাসলেন। এই নিয়ে কম করে 10 বার বললে, আমার মনে আছে মনে আছে মনে আছে। সমিতার মা লতিকা সংকোচের সুরে বললেন, দিদি আমাদের জন্য অনেক করেছেন, আর কষ্ট করে রান্না চড়াবেন না। আমাদের সঙ্গে চাল ডাল আলু পেঁয়াজ গ্যাস ট্যাস সব আছে, রাত্রিরে ভাতে ভাত করে নেব। প্রতিমা বললেন, চাল ডাল আজ আর বের করতে হবে না, আমরা সব ব্যবস্থা করে ফেলেছি, কাল থেকে যা করার করবেন। এত আন্তরিকতা তো উপেক্ষা করা যায় না। মৃদু হেসে লতিকা বললেন, আমাদের জন্য। তাকে শেষ করতে দিলেন না প্রতিমা, 2 ঠোঁটের উপর তর্জনী রেখে থামিয়ে দিল। সুরেশ্বর চক্রবর্তী চলে গেলেন, তার মেয়ে মানসী কিন্তু থেকে গেল। সমিতাকে খুব সম্ভব তার ভালো লেগে গিয়েছিল, বলল, চলো তোমার সঙ্গে জমিয়ে গল্প করি। বাড়ি বদল করা অর্থাৎ এক জায়গা থেকে শেকড় উপরে অন্য জায়গার ঝক্কি কি। শ্বাসকষ্টের রোগী চন্দ্রনাথ একটা ঘরে শুয়ে পড়েছে, শ্বাস টানতে অস্বস্তি হচ্ছে। লতিকা তাকে একটা ট্যাবলেট খাইয়ে পাশে বসবে। ধীরে ধীরে কষ্টটা কমে এলো চন্দ্রনাথ, শ্বাস প্রশ্বাস ফের স্বাভাবিক হয়ে এলো। কষ্টের লক্ষণ বুঝে কখন কোন ট্যাবলেট খাওয়াতে হবে, কখন নেবুলাইজার বা অক্সিজেন দিতে হবে সব জানেন লতিকা। চন্দ্রনাথের ডাক্তার সমস্ত তাকে বুঝিয়ে দিয়েছে। ওদিকে সমিতা আর মানসী পাশের ঘরে গিয়ে জানলার ধারে 2টো চেয়ার টেনে বসে পড়েছে। মানসী বেশ মিশুকে, চমৎকার কথা বলতে পারে, স্বভাবটা বেশ মিষ্টি। সে বলেছে, শুনেছি তোমরা লেক মানে রবীন্দ্র সরোবরের কাছে থাকতে। ওই জায়গা ছেড়ে এই ধারে গোবিন্দপুর পালপাড়ে এসে নিশ্চয়ই খারাপ লাগছে। আসার সময় সত্যি ভীষণ খারাপ লাগছিল। উত্তরটা এড়িয়ে গিয়ে সমিতা বলেছে, এখানকার মানুষগুলো খুব ভালো, এমন হেল্পফুল মানুষ আমরা যেখানে ছিলাম সেখানে নেই বললেই হয়। আর তোমরা আমাদের জন্য যা করলে। বাড়ি আমরা পাশাপাশি থাকবো এটুকু তো করতেই হয়। এই পালপাড়াটা একটা বড় ফ্যামিলির মতো, শুধু আমরা কেন, পাড়ার একজনের দরকারে আরেকজন ছুটে আসে। টুকটাক কিছু কথাবার্তার পর মানসী বলল, বাবার কাছে শুনেছি তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দারুণ রেজাল্ট করেছিলে। বুঝেছি, আমার বাবা নিশ্চয়ই তাকে বলেছে, তিনি বলেছেন তোমাদের। বাবা আমার সম্বন্ধে বলে বেড়াতে ভালোবাসে। বাবার ধারণা তার মেয়ের মতো মেয়ে ওয়ার্ল্ডে বেশি জন্মায়। 2টো পরীক্ষায় রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছিল। হঠাৎ আমার রেজাল্টের কথা জানতে চাইলে? নিজে তো টাইট ওই 2nd ডিভিশনে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের বেড়া ডিঙোতে পেরেছি। কেউ দুর্দান্ত রেজাল্ট করলে ভালো লাগে, তার সঙ্গে গল্প করতে বন্ধুত্ব করতে ইচ্ছে হয়। সমিতা অবাক, অন্যের সাফল্যে কৃতিত্বে খুশি হয় এমন সোজা সরল ঈর্ষাহীন মেয়ে আগে আর দেখেনি সে। সমিতা তাকিয়েই থাকে। মানসী বলতে লাগল, এই যে আমাদের পাড়ার দীপেন্দা সাইকেলে চেপে এসে পাড়ার লোকেদের সঙ্গে হাত মিলিয়ে তোমাদের কটা জিনিস ফ্ল্যাটে তুলে দিয়ে গেল। বিএসসি অনার্সে কি রেজাল্ট করেছিল জানো? ফার্স্ট ক্লাস 2nd। আমার যে কি আনন্দ হয়েছিল। সমিতার একটু মজা করতে ইচ্ছা হলো। তার সঙ্গেও খুব বন্ধুত্ব হয়ে গেল বুঝি? তার বলার মধ্যে সূক্ষ্ম একটা ইঙ্গিত ছিল। সরল অকপট মেয়েটা বুঝে গেল, বলল, ধ্যাত, দীপেন্দা আমার দাদা, কত ছোটবেলা থেকে দেখছি। এই নিয়ে আর ঘাটাঘাটি করলো না সমিতা। মানুষও বলতে লাগলো, তুমি তো কলেজে পড়ো, কোন কলেজ? লেডি ব্রাবোন। বাবা, ওই কলেজে পড়ার কথা ভাবতেই পারি না।
হরিদাসী সমাজপতি উচ্চ মাধ্যমিক স্কুল থেকে যা রেজাল্ট করে বেরিয়েছি তাতে লেডি ভবনের দারোয়ান আমাকে গেট পেরোতে দেবে না, পড়া তো দূরের কথা। হায়ার সেকেন্ডারিটা উতরে যাওয়ার পর স্বর্ণময়ী গার্লস কলেজের স্টুডেন্টস ইউনিয়নের সেক্রেটারিকে ধরাধরি করে বিয়েতে পাস কোর্সে ভর্তি হয়েছিলাম, কিন্তু কপাল খারাপ, মানে 2 বছর নষ্ট হয়ে গেল। মানুষে গিয়ে ফেল টেল করেছে জিজ্ঞেস করতে গিয়ে থমকে গেল সমিতা। উত্তরটা মানুষই দিল। একবার ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার যে পরীক্ষাটা হয় তার আগে হলো ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, তারপরে এবারও বাধা পড়ল, এবার টাইফয়েড। বিয়ে ফাইনালটা আমার বোধহয় আর দেওয়া হবে না। সমিতা ভরসা দেবার সুরে বলল, হাল ছেড়ে দিচ্ছ কেন? অসুখ বিসুখ তো মানুষের হয়। তোমার বেলায় পরীক্ষার সময় 2 বার হয়েছে বলে বারবার যে হবে তাই কখনো হয় নাকি? এবার পরীক্ষার আগে সাবধানে থাকবে, ডাক্তারের অ্যাডভাইস মতো চলবে, কোনো প্রবলেম হবে না। একটু ভেবে মানুষে বলল, তুমি কোন মিডিয়ামে পড়াশোনা করেছ? ইংলিশ, সেই কেজি লেভেল থেকে। কেন? মানুষে কেমন যেন মুষড়ে পড়ল। আমার মিডিয়াম বেঙ্গলি। তাতে কি হয়েছে? আজকাল সব মেয়ে চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াচ্ছে। আমার ইচ্ছে ছিল গ্রাজুয়েশনের পর চাকরি করব, কিন্তু বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করেছি, ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারি না, চাকরি ইম্পসিবল। এক কাজ করো। কি? স্পোকেন ইংলিশের একটা কোর্স করে নাও, ইংরেজিটা ভালো বলতে পারবে। মানুষের চোখে মুখে উৎসাহ ঝিলিক দিয়ে ওঠে। রাসবিহারীর মোড়ে একটা স্পোকেন ইংলিশের স্কুল আছে, 2-4 দিনের মধ্যে ভর্তি হয়ে যাব, তুমি আমাকে হেল্প করবে তো? নিশ্চয়ই। সমিতারা পালপাড়ার আসার পর সপ্তাহখানেক কেটে গেছে। এলাকার লোকজন হৈ হৈ করে তাদের মালপত্র ফ্ল্যাটের ভিতর মোটামুটি গুছিয়ে দিয়ে গিয়েছিল, কিন্তু তাদের গোছানোটা পুরোপুরি মনোপুত হয়নি। ড্রয়িং রুমের সোফাগুলো মাঝখানে টেনে এনে ডাইনিং টেবিল আর চেয়ারগুলো একধারে সরিয়ে অন্য কিছু কিছু জিনিস এদিকে ওদিকে রেখে মনের মতো করে সাজিয়ে নিয়েছে সমিতারা। দিন দিনে কলেজ কামাই হয়েছে সমিতা। চন্দ্রনাথ 5 দিন অফিসে যেতে পারেন, তারপর সমিতার কলেজে আর চন্দ্রনাথ অফিস যাওয়া শুরু করেছে। চন্দ্রনাথের অফিস ডাল হাউসিতে। আদিগঙ্গার উপরের ব্রিজটা পেরিয়ে ওধারে গেলেই বাস স্ট্যান্ড, সেখানে গিয়ে চড়ে বসলেই হলো। এক বাসেই অফিস। শরৎ ব্যানার্জি রোডে থাকতে সমিতার কোনো রকম সমস্যা ছিল না। ওখান থেকে হেঁটে গোল পার্কে এসে 240 নম্বর বাসে উঠলে 40-45 মিনিটের ভেতর কলেজে পৌঁছানো যেত, কিন্তু পালপাড়া থেকে কম করে 2-3 বার বাস বা মিনি বাস পাল্টাতে হয়। এদিকে সুরেশ্বর, প্রতিমা, সবিতা মাঝে মাঝেই নিচে চলে আসে। সুরেশ্বর এর মধ্যে সমিতার জেঠু হয়ে গেছে। প্রতিমা জেঠিমা আর সবিতা বৌদি। শুধু তারাই নয়, পাড়ার আরো অনেকেই পুরুষ বা মহিলা এসে খোঁজ খবর নিয়ে যান। এদের সবার সঙ্গে অল্প দিনেই বেশ ঘনিষ্ঠতা হয়ে গেছে। এরা কেউ সমিতার কল্যাণী মাসি, কেউ সুধা কাকিমা, কেউ গোপা বৌদি, কেউ বা পরিমলদা ইত্যাদি। কিন্তু সেই প্রথম দিনের পর দীপেন তো আসেইনি, রাস্তায় টাস্তায় তাকে দেখা যায়নি। পালপাড়ায় এসে ঘরটর গোছগাছ করে নেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু তাতেই সব ঝক্কি শেষ হয়ে যায়। বাড়ি বদলের সঙ্গে সঙ্গে অনেক কিছুতে পুরনো ঠিকানা বদল করে নতুন ঠিকানা করতে হয়, যেমন রেশন কার্ডে, ভোটার আইডি কার্ডে। নতুন জায়গায় গেলে সেখানকার রান্নার গ্যাসের ডিলারকে গিয়ে কাগজপত্র দিয়ে বলতে হয় কোন ঠিকানায় গ্যাস সাপ্লাই করতে হবে। যারা অফিসে কাজ করে তাদের কর্মক্ষেত্রে নতুন ঠিকানা জানাতে হয়। যারা স্কুল কলেজে পড়ে তাদেরও তাই করতে হয়। সমিতার মনে পড়ে পালপাড়ায় আসার পর 1 সপ্তাহের মধ্যেই সুরেশ্বর চক্রবর্তীদের সঙ্গে সম্পর্কটা আরো নিবিড় হয়েছিল।
সুরেশ্বরকে জেঠু বলতে শুরু করেছে, তার স্ত্রীকে জেঠিমা। সুরেশ্বরের মেয়ে এবং ছেলের বউ চন্দ্রনাথ আর লতিকাকে ডাকে কাকা আর কাকিমা। এর মধ্যে জানা গেছে সুরেশ্বরের ছেলে অনুপম কানপুরের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরি করে। ছুটি ছাটায় মাঝে মাঝে এসে 10-15 দিন করে কাটিয়ে যায়। আর সুরেশ্বর স্টেট গভর্নমেন্টের ইরিগেশন ডিপার্টমেন্টের মাঝারি ধরনের অফিসার। রিটায়ারমেন্টের পর তার হাতে এখন অফুরন্ত সময়। ওপর থেকে প্রতিমা, সবিতা, মানসীরা তো নিচে আসে। চন্দ্রনাথের অফিসে যেদিন ছুটি থাকে সেদিন আসেন সুরেশ্বর। বেশ মজলিশি মানুষ, জমিয়ে গল্প টল্প করতে ভালোবাসে। সবিতার মনে আছে 1 সপ্তাহ পর কি কারণে যেন বুধবার চন্দ্রনাথের অফিস ছুটি ছিল। বিকেলের দিকে সুরেশ্বর এলেন। চা খেতে খেতে চন্দ্রনাথের সঙ্গে কথা বলছিল। চন্দ্রনাথ হঠাৎ বলে উঠলেন, দাদা, কটা ব্যাপারে আপনার সাহায্য চাই। হ্যাঁ হ্যাঁ, কি করতে হবে বলুন। কোথায় কোথায় ঠিকানা বদল করতে হবে আমি তো অত বুঝি না। সমীর কলেজ আর আমার অফিসের ব্যাপারটা করে নেব, কিন্তু বাকিগুলো আপনি ছাড়া গতি নেই। তাছাড়া এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা আর গ্যাস সাপ্লাইয়ের অ্যাড্রেস চেঞ্জ করতে অসুবিধা হবে না, আমি আপনাকে সঙ্গে করে নিয়ে করে নেব। গ্যাস ডিলার আর যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে তার ম্যানেজার আমার ছোট ভাইয়ের মতো, কোনো অসুবিধা হবে না। 2-4 দিনের মধ্যে সব হয়ে যাবে, তবে আপনাকে আমার সঙ্গে যেতে হবে। কিন্তু কি? ভোটার আইডি কার্ড আর রেশন কার্ডের অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করতে হয় আমার জানা নেই। তাহলে চিন্তা নেই, দীপেনের সঙ্গে আলাপ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে এলাম, একটি ছেলে সাইকেল চেপে যেতে যেতে আমাদের দেখে নেমে এসে পাড়ার অন্যদের সঙ্গে মালপত্র ধরাধরি করে ফ্ল্যাটে তুলে দিয়েছিল, তার কথা বলছেন তো? হ্যাঁ, ওর সঙ্গে নানা লেভেলের ইনফ্লুয়েন্সার লোকজনের জানাশোনা আছে, ও ঠিক ব্যবস্থা করে দিতে পারবে। আমি আজ রাত্রিরে ওর সঙ্গে এই নিয়ে কথা বলবো। সমিতা একধারে দাঁড়িয়েছিল। সে বলল, জেঠু, আপনি তো জানেন বাবা অসুস্থ মানুষ, ভীষণ শ্বাসকষ্টে ভোগে। শরৎ ব্যানার্জি রোডে থাকার সময় আমাদের একজন হাউস ফিজিশিয়ান ছিলেন, খুব বড় ডাক্তার। তিনি বাবার চিকিৎসা করতেন, কিন্তু আমরা এত দূরে চলে এসেছি। আসার সময় তাকে জিজ্ঞেস করেছিলাম কল দিলে তিনি এখানে আসবেন কিনা। ডক্টর দত্তগুপ্ত যথেষ্ট বয়স হয়েছে, বললেন এত দূরে আসা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু বাবার লাংসের সমস্যাটা মাঝে মধ্যেই ভীষণ বেড়ে যায়, তাই কাছাকাছি থাকেন বা তার চেম্বার আছে এমন একজন ডাক্তার চাই। ওটা নিয়ে সমস্যা হবে না। আদিগঙ্গার ব্রিজের ওপারে ডাক্তার মিত্রের বাড়িতেই চেম্বার, এই এলাকার ধন্বন্তরী। আমার সঙ্গে জানাশোনা আছে, তবে দীপেনের সঙ্গে ঘনিষ্ঠতা বেশি, কারণ ডাক্তার মিত্রের ছেলে দীপেনের টিউটোরিয়ালের ছাত্র। ও ডাক্তার মিত্রকে বললে অনেক বেশি কাজ হবে। পালপাড়ায় আসার দিন 14-15-এর মধ্যে ব্যাংকে নতুন অ্যাকাউন্ট খোলা হলো। রান্নার গ্যাসের ডিলারের কাছে গিয়ে পুরনো কাগজপত্র জমা দিয়ে ঠিকানা বদল করা হলো। চন্দ্রনাথকে সঙ্গে নিয়ে এই কাজ দুটো করে দিলেন সুরেশ্বর। বাকি রইল রেশন কার্ড আর ভোটার আইডি কার্ড, সে দুটো করিয়ে দেবার কথা দিবেন। ভোটার কার্ডে ঠিকানা বদলের জন্য চন্দ্রনাথকে স্থানীয় কাউন্সিলরের সুপারিশ, বাড়ি ভাড়ার রসিদ ইত্যাদি নিয়ে যেতে হবে আলিপুরের অফিসে। আর নতুন রেশন কার্ডের জন্য যেতে হবে ফুড ডিপার্টমেন্টের অফিসে। কিন্তু অফিসে প্রচণ্ড কাজের চাপ পড়ায় চন্দ্রনাথের পক্ষে ছুটি নেওয়া সম্ভব হলো না। অগত্যা 2 দিন কলেজ কামাই করে